গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 28 মে বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসি বিল পাশ হওয়ার তারিখটিকে ঐতিহাসিক দিন বলে ব্যাখ্যা করলেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়। বিল পাশ হওয়ার পর তার প্রতিক্রিয়া, উত্তরাখণ্ড ও গুজরাটের পর আসামি দেশের তৃতীয় রাজ্য যেখানে এ ধরনের আইন কার্যকর করার পথে এগোনো হলো। ডক্টর রাজদীপ ভিডিও বার্তায় বলেন, আজ আসামের জন্য নিঃসন্দেহে এক ঐতিহাসিক দিন। উত্তরাখণ্ড ও গুজরাটের পর কোনো না কোনো আকারে ইউসিসি পাস করা তৃতীয় রাজ্য হয়ে উঠেছে আসাম। এরপর গোয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, উপকূলীয় ওই রাজ্যে বহুদিন ধরেই একটি অভিন্ন দেওয়ানি কাঠামো কার্যকর রয়েছে, যা পর্তুগিজ সিভিল কোডের উত্তরাধিকার সূত্রে চালু হয়। এরপর সংযোজন করেন, আইনগতভাবে গোয়াই প্রথম রাজ্য যেখানে এ ধরনের ব্যবস্থা ছিল, তবে আসাম এখন তৃতীয় রাজ্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অসমের সংখ্যালঘু জনসংখ্যার হার অনেক বেশি, ফলে এখানে এই বিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপি নেতা রাজদীপ রায়ের দাবি, আসামের জনসংখ্যাগত বৈচিত্র্যের কারণেই এই আইন আরও বেশি তাৎপর্যপূর্ণ। তার ভাষ্য, উত্তরাখণ্ডের সংখ্যালঘু জনসংখ্যা প্রায় 13.14%, গুজরাটে প্রায় 9.6%, অথচ আসামের সংখ্যালঘু জনসংখ্যা প্রায় 34.35%। প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিধায়ক আরও বলেন, ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে অবস্থান নতুন নয়, বহু দশক ধরে এটি বিজেপি এবং তার আগের জনসংঘের আদর্শগত অবস্থানের অংশ। 1967 সালের সাধারণ নির্বাচন থেকেই এটি ধারাবাহিকভাবে আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল। বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসকে নিশানা করেও সরব হন রাজদীপ। তার অভিযোগ, পুরনো ও সেকেলে চিন্তাধারা থেকে বিরোধীরা বিলের বিরোধিতা করছে, এটাও বলেন তিনি। তবে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জুড়ে বিল পাস করানো হয়েছে। বিরোধীদের এই অভিযোগ খারিজ করেন ডাক্তারবাবু। এ প্রসঙ্গে শাহবানু মামলা এবং ট্রিপল তালাক বিতর্কের উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত আইন নিয়ে দেশে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রস্তাবিত আইনে কোনো নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে কিছু বলা হয়নি। এই বিলে ইসলাম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে একটি শব্দ নেই। যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ কল্পনাপ্রসূত। বিরোধীদের আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, বিলটি এখনও সাংবিধানিক পর্যালোচনার মধ্য দিয়ে যাবে, তাই সব দিক খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত হবে। অপরদিকে লুয়েরপুয়া কানমুন পূর্ত সড়কের লুয়েরপুয়াস্থিত লঙ্গাই সেতু মেরামতের 9 মাসের মাথায় উপরের ডালাইয়ের অংশ ভেঙে রড বেরিয়ে আসায় এলাকার জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুরাতন সেতুটি সরকারি কাড়ি কাড়ি টাকা ব্যয় করে মেরামত করে গোটা করে উদ্বোধনও করা হয়, তা মাত্র 9 মাসের ব্যবধানে ফের কি বেহাল হয়ে পড়ল। এটাই কি ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের নমুনা? স্থানীয়রা আরও জানান, সেতুটির সংস্কারের সময় কাজের পাশে কোনো তথ্যফলক রাখা হয়নি, তবে হাতে গোনা কয় মাসের মাথায় ভেঙে যাওয়ায় স্থানীয়দের মনে দুশ্চিন্তার কালো মেঘ পুঞ্জীভূত হচ্ছে। কেননা সেতুটি বন্ধ হয়ে গেলে বৃহত্তর এলাকার প্রায় 50,000 মানুষ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বেন। এতে দুর্দশার অন্ত থাকবে না। বিষয়টি তদন্তক্রমে মরণফাঁদে পরিণত হওয়া গুরুত্বপূর্ণ। এই সেতুটি দ্রুত সংস্কারের জন্য এলাকার জনগণ, সিও, ডিসি সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেন। অপরদিকে শ্রীভূমির সড়ক সংস্কারে দিল্লি গেলেন বিধায়ক কৃষ্ণেন্দু, সাংসদ কৃপানাথ। 37 নম্বর জাতীয় সড়ক এবং 8 নম্বর জাতীয় সড়কের সংস্কার কাজ দ্রুত করানোর জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকারির সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি গেলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, সাংসদ কৃপানাথ মালা, অমরেশ রায়ও বিধায়কের সঙ্গে দিল্লি গিয়েছেন। শ্রীভূমি শহরের বুক চিরে যাওয়া জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি সড়কের বেহাল অবস্থার বর্ণনা দিয়ে দ্রুত সংস্কার কাজ করানোর জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকারির কাছে দিন কয়েক আগেই চিঠি পাঠিয়েছেন। সড়কের বেহাল অবস্থার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরে তার হস্তক্ষেপ দাবি করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এরপর সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী। সড়কের বেহাল অবস্থার জন্য শ্রীভূমি শহরে ছোটোখাটো দুর্ঘটনা প্রায় রোজই ঘটছে। এমতাবস্থায় জনক্ষোভ বাড়ছে, তবে এবার সড়কের কাজ দ্রুত হবে বলে সবাই মনে করছেন। অপরদিকে বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে ক্রমেই জোরদার হচ্ছে আওয়াজ। আগামী 16 জুলাই এই দাবির পরিপ্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে নিজেদের বক্তব্য তুলে ধরার জন্য সময় দেওয়া হয়েছে হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠা দাবি বাস্তবায়ন কমিটিকে।
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের আগে কমিটির পক্ষ থেকে দাবির সপক্ষে জনমতকে আরও সুসংগঠিত করে তুলতে গণস্বাক্ষর অভিযান চালানো সহ সচেতনতা সভা আয়োজন এবং প্রচারপত্র বিলির কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। কমিটি বেশ কিছুদিন ধরে এই দাবি আদায়ের লক্ষ্য নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। শিলচরের সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন রূপমের কার্যালয়ে কমিটির কাছাড় জেলা শাখার কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে এসব কর্মসূচি হাতে নেওয়ার কথা জানিয়ে বলেন, ভৌগোলিক এবং আর্থিক ইত্যাদি বিভিন্ন কারণে দক্ষিণ অসমের বরাক উপত্যকার 3 জেলা সহ ডিমা হাসামের বাসিন্দাদের পক্ষে ন্যায় পাওয়ার জন্য অনেক সময় অনেকটা দূরবর্তী গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হওয়া সম্ভব হয় না। বরাক উপত্যকায় হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হলে এই সমস্যা আর থাকবে না। কমিটির সভাপতি আইনজীবী ধ্রুব কুমার সাহা জানান, 16 জুলাই বিকেল 4:45 প্রধান বিচারপতির কাছে নিজেদের বক্তব্য তুলে ধরার জন্য তাদের সময় দেওয়া হয়েছে। সাক্ষাৎ পর্বে থাকতে পারবেন 10 থেকে 12 জন প্রতিনিধি। এর জন্য বরাকের 3 জেলা সহ ডিমা হাসাও মিলিয়ে গড়া হবে প্রতিনিধি দল। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর দাবি পূরণের প্রসঙ্গ অনেকটাই গতি পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ধ্রুববাবু বলেন, অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে যে বেঞ্চ স্থাপনের দাবির পেছনে রয়েছে আইনজীবীদের স্বার্থ, তবে ব্যাপারটা মোটেই তা নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে গোটা দক্ষিণ আসামের লোকদের ন্যায় প্রাপ্তির অধিকারের প্রশ্ন। তাই এ নিয়ে বরাক উপত্যকা ও ডিমা হাসাও মিলিয়ে চালানো হবে গণস্বাক্ষর অভিযান। আগামী 30 মে উদারবন কাছাকান্তি মন্দির থেকে শুরু হবে এই অভিযান। ওই দিন কাছাকান্তি বিদ্যা মন্দিরে আয়োজন করা হবে এক সচেতনতা সভা। ধ্রুববাবু আরও বলেন, ব্যাপারটা দুঃখজনক হলেও এই দাবিকে ঘিরে উপত্যকার অন্য 2 জেলা শ্রীভূমি ও হাইলাকান্দিতে একাংশের মনে কিছুটা প্রশ্ন রয়ে গেছে। এর মূল কারণ, দাবি মেনে নেওয়া হলে বেঞ্চ স্থাপন হবে কোথায়, ব্যাপারটা স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, শিলচরেই তা হতে হবে এমন কোনো কথা নয়। তারা যখন যার কাছে দাবি জানিয়েছেন সব ক্ষেত্রেই বরাক উপত্যকায় স্থাপনের কথা উল্লেখ করেছেন। শিলচর বা কাছাড় এমন কোনো কথা উল্লেখ করা হয়নি। এর সূত্র ধরে কমিটির অন্য 2 কর্মকর্তা তৈমুর রাজা চৌধুরী ও ধর্মানন্দ দেবরা বলেন, প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হয়েছে জলপাইগুড়িতে। সেক্ষেত্রে প্রায় 40 একর জমির প্রয়োজন হয়েছে। শিলচর বা আশেপাশে এতটা খালি জমি নেই। তাই দাবি মেনে নেওয়া হলে শিলচরের আশেপাশে স্থাপন নাও হতে পারে। অপরদিকে বিজয়ওয়াড়ায় ট্রেন থেকে পড়ে মৃত্যু লালামুখের যুবকের বরাক যুব অ্যাসোসিয়েশনের উদ্যোগ, 4 দিনে দেহ এলো বাড়িতে। রোজগারের তাগিদে বেঙ্গালুরু যাওয়ার পথে প্রাণ হারালেন 43 বছর বয়সের লালামুখ বাগানের যুবক বাবুল কৈরি। 4 দিনের তার দেহ এসে পৌঁছল লালামুখ বাগানে। এই ঘটনায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে বাগানে। অপরদিকে ব্যতিক্রমী নজির সৃষ্টি করল বরাক যুব অ্যাসোসিয়েশন। জানা গেছে, লালামুখ চা বাগানের এক যুবক বেঙ্গালুরু যাওয়ার পথে 22 মে বিজয়ওয়াড়া স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন। পরে রেল পুলিশ তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে 23 মে ওই যুবক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার কাছ থেকে পাওয়া নথি নিয়ে স্থানীয় ইল্লুর পুলিশ তার সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো প্রত্যাশিত সহযোগিতা পায়নি। অপরদিকে দুর্ঘটনায় মৃত লালামুখ বাগানের যুবক বাবুল কৈরি ছিলেন তার বাড়ির একমাত্র রোজগারে। বাড়িতে রেখে গিয়েছিলেন স্ত্রী এবং 2 কিশোরী মেয়েকে। ঘটনার পর চরম বিড়ম্বনার মুখে পড়ে তার পরিবার। এই অভাবনীয় পরিস্থিতিতে এগিয়ে আসে বরাক যুব অ্যাসোসিয়েশন। এই সংগঠন দক্ষিণ ভারতে কর্মরত বরাকের শ্রমজীবী এবং নিরাপত্তার কাজে নিয়োজিত যুবকদের সংগঠন। বাবুল কৈরির মৃতদেহ তার পরিবারের কাছে পৌঁছে দিতে লালা থানা এবং কালাচড়া পুলিশ ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করে সব আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বাবুল কৈরির দেহ বিমানে করে নিয়ে আসা হয় কুম্ভীর গ্রামে। এদিন সন্ধ্যায় সংগঠনের 4 সদস্য লালা থানার ওসি দেবানন্দ দাস এবং কালাচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব রাজকুমারের উপস্থিতিতে পরিবারের হাতে তুলে দেওয়া হয় বাবুলের দেহ। উপস্থিত ছিলেন লালামুখ বাগান পঞ্চায়েতের সঙ্গে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও। এদিকে মৃতদেহ বাড়িতে পৌঁছতেই করুণ পরিস্থিতি সৃষ্টি হয়। দেহ সমঝলেন মৃতের স্ত্রী অবলা কৈরি সহ তার 2 মেয়ে লক্ষ্মী ও পূর্ণিমা। এই ঘটনায় শোক বিহ্বল লালামুখ বাগানের শ্রমিক সমাজ। হতদরিদ্র এই পরিবার একমাত্র উপার্জনকারী হারিয়ে কিভাবে চলবে, এই প্রশ্ন সবার মুখে মুখে ঘুরছে। লালামুখ বাগান পঞ্চায়েত সহ সভাপতি সিন্টুরি, গোপাল ঘোষ, বরাক চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি মুন্না শীল, প্রাক্তন জিপি সভাপতি বিশ্বপ্রিয় সেন, রিঙ্কু ঘোষ সহ অন্যরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, হাইলাকান্দির নবনির্বাচিত বিধায়ক ডক্টর মিলন দাসের হস্তক্ষেপ কামনা করে
হতদরিদ্র পরিবারের জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্য দেওয়ার আর্জি জানান। তারা সংবাদ মাধ্যমের কাছে দুর্ঘটনায় হত বাবুল কৈরির পরিবারের করুণ পরিস্থিতির কথা তুলে ধরে জানান, রোজগারের তাগিদে বাবুল কৈরি ঘর ছেড়েছিলেন, কিন্তু নিয়তির নির্মম পরিহাস কে জানে। তারা বরাক যুব অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আব্বাস হোসেনদের মানবিক ভূমিকার প্রশংসা করে সাধুবাদ জানান। বাগান পঞ্চায়েত প্রতিনিধি সিন্টুরি উল্লেখ করেন, এই পরিবারের সাধ্য ছিল না মৃতদেহ বাড়িতে আনার। লালা থানার ওসি দেবানন্দ দাস এবং কালাচড়া পুলিশ ফাঁড়ির প্রভারী প্রণব রাজকুমারের ভূমিকারও প্রশংসা করা হয়। বরাক যুব অ্যাসোসিয়েশন প্রতিনিধি আব্বাস হোসেন জানান, বেঙ্গালুরু যাওয়ার পথে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া এবং ইল্লুর রেল স্টেশনের মধ্যবর্তী স্থানের রেল ট্র্যাক থেকে রেল পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে বাবুলকে। এদিন ছিল 22 মে। আব্বাস হোসেন জানান, আহত যুবকের পকেট থেকে প্রাপ্ত রেল টিকিট থেকে জানা যায় তিনি মালদা রেল স্টেশন থেকে যাত্রা শুরু করেছিলেন। তার কাছ থেকে প্রাপ্ত নথি থেকে পুলিশ তার সঙ্গীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি। পরে স্থানীয় প্রশাসন বরাক যুব অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের গোটা বিষয় জানিয়ে যোগাযোগ করে একই সঙ্গে বিষয়টি লালা থানাকেও জানানো হয়। কিন্তু বিজয়ওয়াড়া থেকে সরাসরি কোনো বিমান পরিষেবা না থাকায় প্রথমে বাবুলের মরদেহ ময়নাতদন্তের পর অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হয় হায়দ্রাবাদে, সেখান থেকে কলকাতা এবং পরে শিলচরে বাবুলের দেহ সমাধি দেওয়া হয় তার পরিজনের কাছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।